নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। উত্তরপ্রদেশের সম্বলে যেতে দেওয়া হলো না বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতাদের। এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। বুধবার গাজীপুর সীমান্তে কংগ্রেস নেতাদের আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। সেই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতারা। রাহুল গান্ধী আগেই জানিয়েছিলেন তিনি সম্বল যাবেন বুধবার। সেই মতো তিনি কংগ্রেস নেতাদের নিয়ে রওনা হন। গাজীপুর সীমান্তে দিল্লি মিরাট এক্সপ্রেসওয়েতে আটকে দেয় পুলিশ। এর আগে সমাজবাদী পার্টির প্রতিনিধি দলকেও সম্বলে যেতে বাধা দেওয়া হয়। আটকে দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশের কংগ্রেস নেতাদেরও। প্রদেশ কংগ্রেস নেত্রী আরাধনা মিশ্র মনা বলেন, উত্তরপ্রদেশ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। এটা সরকারের গুন্ডাগিরি। আমি বিধানসভার সদস্য, আমাদের নেতা রাহুল গান্ধীকে কেন যেতে দেওয়া হবে না? ওরা আমাকে গৃহবন্দী করে রেখেছে। আরাধনা বলেন, আমি যে পুলিশি নিরাপত্তা দেখছি, সেই নিরাপত্তা আগে থাকলে সম্বলের নৃশংস ঘটনা এড়ানো যেত। আমরা যাবই। কংগ্রেস নেত্রী কথা বললেও রাহুল গান্ধীদের সম্বলে যেতে দেয়নি পুলিশ। সম্বল নিয়ে এখনো জাতীয় রাজনীতি সরগরম। মঙ্গলবার সংসদে জিরো আওয়ারে সম্বলের ঘটনার জন্য উত্তরপ্রদেশ সরকারকেই দায়ী করেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তার অভিযোগ, উত্তরপ্রদেশের 9টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখেই সম্বলের চিত্রনাট্য রচনা করা হয়েছিল। গত 20শে নভেম্বর এই 9টি আসনে উপনির্বাচন ছিল। ঠিক তার আগের দিন সম্বলের স্থানীয় আদালতে দায়ের করা এক মামলায় বলা হয়, মোগল সম্রাট বাবরের আমলে সম্বলের হরিহর মন্দির ভেঙে জামা মসজিদ তৈরি করা হয়। ওই দিনই সেই নিম্ন আদালত জামা মসজিদে সমীক্ষার নির্দেশ দেয়। সেই নির্দেশের 2 ঘন্টার মধ্যে জেলা শাসক এবং পুলিশ সুপারের নেতৃত্বে সমীক্ষার কাজ শুরু হয়ে যায়। 24শে নভেম্বর দ্বিতীয় সমীক্ষার দিন উত্তেজনা ছড়ায় সম্বলে। সমীক্ষক দলকে ঘিরে তুমুল বিক্ষোভ হয়। সমীক্ষকদের মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা পুলিশের সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিরোধীদের অভিযোগ, সেদিন পুলিশের গুলিতে 5 জনের মৃত্যু হয়। মঙ্গলবার লোকসভায় অখিলেশের অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালায়। এই ঘটনার পর থেকেই সম্বলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বহিরাগতদের আটকাতে 10ই ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই বুধবার রাহুলরা সম্বলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাধা পান। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের নেত্রী মেহবুবা মুফতি অভিযোগ করেন, মসজিদে সমীক্ষার রায় দিয়ে ফ্লাড গেট খুলে দিয়েছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সম্বলের সমীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে মুসলিমদের একটি সংগঠন। সেই মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত নিম্ন আদালতকে আর কোনো নির্দেশ দিতে নিষেধ করে। সুপ্রিম কোর্ট জেলা প্রশাসনকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখারও নির্দেশ দেয়। এই আবহে বুধবার রাহুল প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতাদের সম্বলে যেতে বাধা দিল উত্তরপ্রদেশ পুলিশ। সময় এখন একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ইন্ডিয়া জোটের অন্যতম 2 শরিক কংগ্রেস ও তৃণমূল। বিজেপি বিরোধী এই জোট তৈরির পরপর প্রায় সবকটি বৈঠকেই পাশাপাশি দেখা গিয়েছিল রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। লোকসভা নির্বাচনের পর কিছুদিন ইন্ডিয়া জোটের সঙ্গে তৃণমূলের মধুর সম্পর্ক দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই মিষ্টতা হারিয়েছে। এবারে বিধানসভা উপনির্বাচনের আগে থেকেই সেই দূরত্ব ক্রমশ বাড়তে থাকে, আর ফলাফলের পর থেকে তা একেবারেই স্পষ্ট। সংসদের শীতকালীন অধিবেশনে পরপর 2 বার ইন্ডিয়া জোটের বৈঠকে অনুপস্থিত তৃণমূল কংগ্রেস। নিজেদের রণকৌশল ঠিক করতে সাংসদদের নিয়ে পৃথক বৈঠক তৃণমূলের। দূরত্ব বাড়ছে কংগ্রেস আর তৃণমূলে। ইন্ডিয়ার ফাটল কি ক্রমশ ভাঙনের দিকে? 2 শরিকের বিরোধ প্রকাশ্যে। লোকসভায় শক্তিশালী বিরোধী ইন্ডিয়া, তার শক্তির বিচারে ইন্ডিয়ার বৃহত্তম দল কংগ্রেস। দ্বিতীয় ও তৃতীয় দল সমাজবাদী পার্টি এবং তৃণমূল। এই 2 দলের সঙ্গেই সংসদের ভেতরে এবং বাইরে দূরত্ব বাড়ছে কংগ্রেসের।
কিন্তু কেন? মঙ্গলবার সংসদের ভেতরে এবং বাইরে তিনটি ঘটনা কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দূরত্ব বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। সংসদ চত্বরে আদানি কাণ্ডের প্রতিবাদে রাহুলের নেতৃত্বে বিক্ষোভ দেখায় কংগ্রেস এবং বিরোধী জোটের কিছু শরিক দলের সাংসদেরা, কিন্তু সেই কর্মসূচিতে যোগ দেয়নি তৃণমূল। দেখা যায়নি এসপি ও আম আদমি পার্টির কাউকেও। তৃণমূলের এই অনুপস্থিতি নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, সেই সময় দলের সাংসদ কীর্তি আজাদের একটি মন্তব্যকে মস্করা বলে কটাক্ষ করে কংগ্রেস। সম্প্রতি বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে এনডিআর মুখ করার দাবি তুলে বলেছিলেন, একমাত্র পশ্চিমবঙ্গেই হারতে হয় বিজেপিকে। উপনির্বাচনেও ছক্কা মেরে নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গের বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন মমতাদি। কিন্তু কীর্তির এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি হাত শিবির। বাংলাদেশ প্রসঙ্গে মমতার মতামত নিয়েই প্রশ্ন তোলেন কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুর। পাল্টা আবার তাঁকে পণ্ডিত বলে কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদের চলতি অধিবেশনের প্রথম থেকেই বিরোধীদের সেভাবে তালমেল দেখা যায়নি। ইন্ডিয়ার রণকৌশল ঠিক করতে যে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল, তাতেও গড়হাজির ছিল তৃণমূল। আদানি ঘুষকাণ্ড নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় ঝড় তুলতে চাইছে কংগ্রেস, কিন্তু দিনের পর দিন সংসদ অচল করা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। সূত্রের খবর, আগেই কংগ্রেসের কৌশলে সায় নেই তৃণমূল সহ জোটের শীর্ষ নেতৃত্বরা। রাজ্যের শাসক দলের তরফে প্রকাশ্যেই বলা হয়, একটি মাত্র বিষয় নিয়ে সংসদ অচল করার তীব্র বিরোধিতা করছে তারা। তৃণমূলের ইন্ডিয়া জোটের বৈঠক এড়িয়ে যাওয়ার কারণ কি? কেন এই ব্যতিক্রমী চিন্তাধারা? তা এখনো স্পষ্ট নয়। তবে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছিলেন যে শীতকালীন অধিবেশনে তৃণমূল বাংলার বিষয়গুলিকে অগ্রাধিকার দেবে, আর সেই জন্যই তৃণমূল দূরত্ব বজায় রাখছে এখন। নাকি এই দূরত্ব চিরস্থায়ী? বিরোধী জোট ইন্ডিয়া কি আর টিকবে? স্পষ্ট হবে ভবিষ্যতে। সময় এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় ভারত সরকারের উপর চাপ তৈরি করলেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। বাংলাদেশের হিন্দু ধর্মীয় সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির নিন্দা করেও বিবৃতি দিয়েছেন তিনি। তার আশঙ্কা, বাংলাদেশকে হিন্দু শূন্য করার চেষ্টা চলছে। হিন্দু সুরক্ষার প্রশ্নে ভারত সরকারকে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন প্রধান পুরোহিত। বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে রাষ্ট্রপুঞ্জে শান্তি সেনা পাঠানোর আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সংসদেও মুখ্যমন্ত্রী সেই বার্তা পৌঁছে দিয়েছে তৃণমূল। স্বভাবতই বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়ছিলই। এবার প্রতিবেশী রাষ্ট্রের বেড়ে চলা সংখ্যালঘু নির্যাতনে ভারতকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তুললেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত आचार्य सत्येंद्र दास। वहाँ की घटना बहुत भयावह है और हिंदू कोई भी वहाँ सुरक्षित नहीं है, क्योंकि इस देश में देश के लोग ही विरोधी हों, वहाँ की हालत ही बहुत गंभीर है। और इसी दिशा में उनके बचाव के लिए क्या किया जाए, ये तो हमारे भारत सरकार को ही सोचना पड़ेगा। और यदि भारत सरकार इस तरह से नहीं किया तो जैसे निर्मूल हो गए पाकिस्तान में हिंदू, वैसे बांग्लादेश में भी हो जाएंगे। इसलिए ये मांग सभी लोग ये मांग कर रहे हैं कि सरकार इस पर हस्तक्षेप करे। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ক্রমেই জটিল আকার নিচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত তো বটেই, ব্রিটেনের পার্লামেন্টেও মোহাম্মদ ইউনূসের প্রশাসন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে কড়া সমালোচনা করা হয়েছে। হিন্দু ধর্মীয় সংগঠনের নেতা চিন্ময় কৃষ্ণের গ্রেফতার ও তার বিচারের নামে যে প্রহসন শুরু হয়েছে, তাতে আন্তর্জাতিক মহলেও ইউনূসের ভূমিকা সমালোচিত হচ্ছে।
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার জেরে এ পর্যন্ত মূলত এপার বাংলায় বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সংঘ পরিবার পথে নেমেছিল। বিক্ষোভ হয় বাংলাদেশ লাগোয়া ত্রিপুরার আগরতলাতেও। এবার তার পরিধি আরো বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার অযোধ্যায় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে বাংলাদেশের একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। ট্রাস্টের সম্পাদক চম্পট রায়ের মতে, বাংলাদেশকে স্বাবলম্বী করতে সব রকম সাহায্য করছে ভারত, অথচ সেদেশের হিন্দু নাগরিকরা আক্রান্ত। এ বিষয়ে কেন্দ্রকে পদক্ষেপ করার দাবি তুলেছেন তিনি। बांग्लादेश को अपने पैरों पर खड़ा होने के लिए भारत ने सब प्रकार का सहयोग किया। शायद संस्कार बदलते नहीं। 1971 के बाद आज कितना साल हुआ है, तो मात्र 53 वर्ष हुए, और 53 वर्ष में उस हिंदू समाज के साथ जो व्यवहार हो रहा है वो टेलीविज़न पर, सोशल मीडिया में, अखबारों में आ रहा है। कभी मैं बैठ जाता हूँ टेलीविज़न पर तो 2-4 मिनट में ही कह देता हूँ इसको बंद करो, समझ में नहीं आ रहा है। सारा समाज इसको देख रहा है, दुनिया भी देख रही होगी, और इसलिए समाज अपना गुस्सा प्रकट करने के लिए आज इकट्ठा हुआ है। ভারতে আশ্রিত প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশের হিন্দুদের ওপর মৌলবাদী হামলার জন্য সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে দায়ী করে বিবৃতি দিয়েছিলেন। আন্তর্জাতিক মহলেও ইউনুস সমালোচিত। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে হিন্দু বিতাড়নের আশঙ্কা প্রবল হতেই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের ওপরেও চাপ বাড়ছে। এরই প্রেক্ষিতে ভারতের ধর্মীয় নেতাদের কড়া প্রতিক্রিয়া খুবই তাৎপর্যপূর্ণ। ফলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জটিল আকার নিতে চলেছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।